আমাদের সাংবাদিকতা, আপনি তো বেশ কয়েকটা লিমিটেশনের কথা বলেছেন, হ্যাঁ, তাহলে আমাদের সাংবাদিকতার পসিবিলিটির কি কোনো জায়গা দেখেন, যে কোন জায়গাগুলোতে স্টিল দেয়ার ইজ হোপ, দেয়ার ইজ সাম পসিবিলিটি? দ্যাট ইজ ইমেন্স পসিবিলিটি। ধরেন আমি সম্ভাবনার কথা যদি বলি, যে আমাদের আসলে এখন এমন অনেক ইয়াং এনার্জেটিক ক্রিয়েটিভ জার্নালিস্ট আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, অনেক আছে যারা ভাবে, যাদের ক্রিয়েটিভিটি, জার্নালিজম তো একটা ক্রিয়েটিভ কাজ, এবং তারা শুধু যদি একটা প্ল্যাটফর্ম পায় এবং একটা ভালো একটা পরিবেশ পায়, তারা অনেক দূর পর্যন্ত যেতে পারে। যেমন আপনি দেখবেন যে আমাদের দেশের, আমি যদি শুধু ধরেন টিভি ইন্ডাস্ট্রির কথা বলি, পত্রিকাটা বাদই দিলাম, আমাদের টিভি ইন্ডাস্ট্রির মান, টিভিতে হয়তো সাংবাদিকরা অনেক সময় সেলফ সেন্সরশিপ করে, তাদের নিজের প্রয়োজনে করে, বাধ্য হয়ে করে, কিছু সমস্যা আছে, কিন্তু ওভারঅল যদি আমাদের জার্নালিজমের স্ট্যান্ডার্ড দেখেন, আমাদের পার্শ্ববর্তী অনেক দেশের চেয়ে, ইভেন ভারতের থেকে ভারতের ভালো। চেয়ে আমাদের এখানে অনেক ভালো, অনেক ভালো। আপনি যদি কেস টু কেস দেখেন, হ্যাঁ, যে ভারতের টপ গণমাধ্যম তারা একটা টিভি প্যাকেজ কিভাবে করছে, তাদের প্রেজেন্টেশন কি, তাদের স্টোরি টেলিং কি, ভাষা ডিফারেন্ট হতে পারে, বাট সেন্সেশন। বেসিক গুলো আমাদের এখানকার কিন্তু ওই জায়গাটা অনেক ডেভেলপ করেছে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, যে আমি যাদের সঙ্গে বেশি, বাংলাদেশে যারা তরুণরা সাংবাদিকতা আসছে, এদের জানাশোনা খুবই ভালো। তারা ওয়ার্ল্ডে কি ঘটছে, হ্যাঁ, ওয়ার্ল্ড মিডিয়া কিভাবে কাজ করে, এগুলোর ব্যাপারে তাদের জানার একটা নিরন্তর আগ্রহ, এবং তারা নিজেদেরকে সেই লেভেলে নিয়ে যাওয়ার একটা চেষ্টা তাদের মধ্যে আছে। এখন প্রশ্ন হচ্ছে, ওই পরিবেশটা তো সাংবাদিক নিজে তৈরি করতে পারবে না, এটা ওভারঅল একটা মিডিয়া স্ট্রাকচার। ইন্ডাস্ট্রির ব্যাপার, একটা স্ট্রাকচারের ব্যাপার, এখানে একটা পলিটিক্যাল অ্যাটমসফিয়ার থাকার ব্যাপার, তাই না? সবকিছু মিলে এটা তৈরি হবে। বাট এটা একটা জিনিস, যে অনেক ভালো ভালো ছেলে মেয়েরা সাংবাদিকতায় আসছে। তবে এখানে আমি ছোট্ট দুইটা শঙ্কার কথা বলবো। সেটা হচ্ছে, এটা বললে আবার আগের প্রশ্নে ফেরত যেতে হবে, যে অনেক ব্রিলিয়ান্ট ছেলে মেয়েরা সাংবাদিকতা আসছে, কিন্তু তারা শেষ পর্যন্ত সাংবাদিকতায় থাকছে না। তারা 2 বছর, 4 বছর, 5 বছর কাজ করছে। এটা কিন্তু ভালো সাইন না। কেন থাকছে না? কারণ বেতন নাই, বেতন ঠিক মতো হয় না, পরিবেশ ভালো না, এগুলো নিয়ে তাদের নানা অভিযোগ আছে। এবং আরেকটা অ্যালার্মিং জায়গা হচ্ছে, আমাদের মেয়েরা সাংবাদিকতায় আসছে না, কম আসছে। কারণ আমাদের কিন্তু মেয়েরা জার্নালিজমে পড়াশোনা করছে, তাহলে তারা কেন সাংবাদিকতা করতে চায় না, কেন তারা রিপোর্টিং করতে চায় না, কেন তারা মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় না সার্টেন টাইমের পরে, বা আসতেই চায় না, এই প্রশ্নগুলোকেও কিন্তু অ্যাড্রেস করা জরুরি। বাট ওভারঅল আমি যেটা কিন্তু সম্ভাবনা দেখি, যে আপনি যদি একটা প্রফেশনাল মিডিয়া ল্যান্ডস্কেপ তৈরি করতে পারেন আমাদের দেশে, তাহলে আমাদের ইয়াং, মানে যারা আছে, যারা সাংবাদিকতায় আসছে এখনো, এখনো অব্দি ধরেন যারা 2 বছর, 4 বছর, 5 বছর সাংবাদিকতা করেছে, তাদের কিন্তু পসিবিলিটিটা অনেক ভালো, তাদের পোটেনশিয়াল অনেক ভালো, তারা কাজ করতে চায়। তো এটা আমার কাছে আসা চাই। এবং আপনি দেখবেন যে বাংলাদেশে এখন অনেক ইয়াং ছেলেমেয়েরা আছে, যারা বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়ার সঙ্গে যুক্ত হয়ে তারা কো প্রোডাকশন করছে। তো এটা কিন্তু একটা পজিটিভ বিষয়, যে পৃথিবীর নামি দামি পত্রিকায় তাদের লেখা ছাপা হচ্ছে, কো প্রোডাকশন হচ্ছে। তারা সোশ্যাল মিডিয়াতে কিভাবে মিডিয়াকে ইউজ করা যায়, তারা ক্রিয়েটিভ ওয়েতে অনেক কিছু ভাবছে। এবং সবচেয়ে ইয়াং জেনারেশন আমি যেটা দেখলাম, যে বাংলাদেশের তরুণদের টেকনোলজিকে তারা এত কুইকলি অ্যাবসর্ব করতে পারে, দে আর সো কুইক লার্নার। এটা এটা কিন্তু একটা বড় সম্ভাবনার জায়গা। সাংবাদিকতা তো প্রযুক্তিও বটে, কারণ প্রযুক্তি তো আপনার সাংবাদিকতাকে বদলে দিচ্ছে প্রতিনিয়ত। সো তারা ওই জায়গাটার মধ্যে খুবই সিদ্ধহস্ত, তাদেরকে এটা কেউ শেখাচ্ছে না, তারা নিজেরাই শিখছে। কারণ আমি যাদের সঙ্গে মিশি, তাদের সঙ্গে আমার বয়সের পার্থক্য আমি দেখি 20 বছর, 25 বছর। সাংবাদিকতা হয়তো নতুন এসছে, বা 2 বছর, 3 বছর, 4 বছর সাংবাদিকতা করছে, এবং তারা দেখি এই বিষয়গুলোতে খুবই আপ টু ডেট, এবং জার্নালিজমকে তারা প্রফেশন হিসাবে নিতে চায়, শেষ পর্যন্ত নিতে চায়, অনেক কিছু কম্প্রোমাইজ করে হলেও তারা নিতে চায়। সুতরাং এই জায়গাটাকে যদি আমরা একটা ফেসিলিটেট করতে পারি আমাদের রাষ্ট্রীয় আইন বা মিডিয়ার যে অ্যাটমসফিয়ারটাকে তৈরি করে, তাহলে আমি মনে করি যে আমাদের জন্য একটা সাংবাদিকতায় ভালো সময়। বাংলাদেশে কোনো সাংবাদিকের বেতন, অর্থাৎ ন্যূনতম বেতন 50,000 টাকা হওয়া উচিত। আপনি আপনি 20 জন সাংবাদিক দিয়ে আপনি একটা প্রতিষ্ঠান চালান, সমস্যা নাই তো। কিন্তু যারা কাজ করবে আপনার প্রতিষ্ঠানে, তারা ওয়েল পেইড হবে, তারা টাইমলি তাদের বেতন পাবে,
সর্বোচ্চ বেতন আপনি যত দেন তাতে কোনো সমস্যা নেই। আমার আমার কি প্রয়োজন যে আমি 50 জন 100 জন সাংবাদিক আমি নিয়োগ করব, আমি 20 পাতার পত্রিকা বের করব? যদি আমার সে আর্থিক সামর্থ্য না থাকে আমি কেন এটা করব? আমি কেন বলবো যে ভাই আমি 200 জন সাংবাদিক 150 জন সাংবাদিক নিয়োগ করে আমি 24/7 টেলিভিশন স্টেশন রান করব? আমি যতটুকু অ্যাকোমোডেট করতে পারবো, যতটুকু আমি এফোর্ড করতে পারবো, আমি ততটুকুই করব। আমি যদি 2 পাতার পত্রিকা বের করি, হুইচ ইজ 4 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা যদি আমার 5টা ইনভেস্টিগেটিভ এবং ইন্টারপ্রেটেটিভ রিপোর্ট থাকে, ইজন্ট ইট এনাফ? একটা পত্রিকা যদি প্রতিদিন 5টা নিউজ করে, শুড বি এনাফ। আমার তো 30টা নিউজের দরকার নাই, অমুক মন্ত্রী কি বললো, তমুক সচিব কি বললেন, কোন জায়গায় ফিতা কাটা হলো। পিআর জার্নালিজম যেটাকে বলে। এটা প্রয়োজন আছে? তো সেই সাংবাদিককে আপনি বেতনও দিচ্ছেন না, আবার আপনি 30 পাতার পত্রিকা বের করছেন। এবং আমি মনে করি এটা আমাদের একটা আইনি কাঠামোর মধ্যে এনে এটাকে একদম স্ট্রিক্টলি এনফোর্স করা উচিত, যে কোন প্রতিষ্ঠান সাংবাদিকের অ্যাকাউন্টে কত টাকা বেতন দিচ্ছে, প্রপারলি বেতন দিচ্ছে কিনা, এগুলা এভরি ইয়ার মানে একটা ইন্টারন্যাশনাল অডিটের মাধ্যমে, ইন্টারন্যাশনাল ফার্ম দিয়ে অডিট করে এগুলোকে এনশিওর করা দরকার। এটা মেনে যারা থাকতে পারবে, মিডিয়া চালাতে পারবে, মালিকরা চালাবে, আর নাহলে বন্ধ হয়ে যাক, কোনো সমস্যা নেই। আমার 10টা পত্রিকা থাকলেই এনাফ, আমার 10টা টিভি চ্যানেল থাকলেই এনাফ, আমার 10টা ডিজিটাল প্ল্যাটফর্ম থাকলে এনাফ। কিন্তু আমি 500 চালিয়ে দিব, আমি বলবো যে 500 আমার যত আসবে, কিন্তু আমি এটা এনশোর করব না, এটা তো হবে না। আপনি অন্যান্য সেক্টরে, গার্মেন্ট সেক্টরে আপনি এনশোর করছেন না যে এত টাকা বেতন দিতে হবে ন্যূনতম, তাহলে একটা সাংবাদিকতার ক্ষেত্রে সেটা আপনি করবেন না কেন? এই যে সাংবাদিকরা রাজনীতিতে জড়িয়ে যাচ্ছে, বিভিন্ন সুযোগ সুবিধার মধ্যে জড়িয়ে যাচ্ছে, চিয়ার লিডার্স হচ্ছে, কেন? এগুলো তো কিছু কারণও আছে। তো ওই জায়গাটাকে যদি আমরা স্টপ করতে চাই, আমার একটা আইনি কাঠামো লাগবে এবং এটাকে স্ট্রিক্টলি এনফোর্স করতে হবে। আপনি মিডিয়াতে এগুলো স্ট্রিক্টলি এনফোর্স করেন, দেখবেন এটা ঠিক হয়ে যাবে। আমি আপনার সাথে একমত আকবর ভাই, যে আমাদের যে মিডিয়া ইন্ডাস্ট্রির যে সমস্যা, আমরা খুব সহজেই সাংবাদিকদেরকে দায়ী করে বসি। হ্যাঁ, ব্যক্তিগত পর্যায়ে হয়তোবা অনেক সাংবাদিক হচ্ছে যে অনেক চ্যালেঞ্জের মুখে থাকেন, তাদের মধ্যে কিছু কিছু সাংবাদিক হয়তোবা সেই চ্যালেঞ্জ যে সাথে আপোষ করে নিজের যে এথিক্যাল জার্নালিজম করার কথা তার বাইরে গিয়ে সাংবাদিকতা করেন এবং সেখান থেকে ইকোনমিক বেনিফিট নেন। কিন্তু এটাও ঠিক, যেটা আপনি ঠিকই বলেছেন, যে আমাদের বৃহত্তর স্ট্রাকচারাল প্রবলেমের দিকে নজর দিতে হবে। যে আমাদের তো 3,000 বা 13,000 সংবাদপত্রের দরকার নাই। হ্যাঁ, আমাদের কোনো দরকার নেই। দরকার খুবই ভালো স্ট্রং প্রফেশনাল মিডিয়া হাউস, সেটা 100টা হোক আর 1000টা হোক, তারা যাতে একটা সেট অফ রুলস মানে, এবং তারা যাতে তাদের সাংবাদিকদেরকে শুধু কার্ড দিয়ে বলে না যে আমি তোমাকে একটা কার্ড দিলাম, তুমি করে কর্মায় খাও, এখন আমাকে একটা রিপোর্ট দিয়ে যাও। এটা কিন্তু হয়, আপনি নিজেও জানেন, আমরা নিজেও এরকম দেখেছি। হ্যাঁ, আবার এরকমও সংবাদপত্র আছে যারা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরোয় যাওয়া একটা ছেলে বা একটা মেয়েকে 10,000 টাকা দিয়ে মানে চাকরিতে নিয়োগ দেয়। 10-12 হাজার, মানে আপনি চিন্তা করতে পারবেন না এখনকার বাজারে আপনি একজন সাংবাদিককে যদি 12,000 টাকা দিয়ে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত বা দুপুর 3টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ করেন, তার জীবনে আসলে কি থাকে? মানে তার যে সময়টা আসলে তার ফ্যামিলি তৈরি করার কথা, তার যে সময়টা মানে হচ্ছে যে তার জীবন গোছানোর কথা, তখন সে 10-12 হাজার টাকা দিয়ে কি করবে? বা ঢাকা শহরে 10টা উবার রাইডের খরচ হচ্ছে 10,000 টাকা। মানে আমি সাংবাদিককে যখন ওই অবস্থায় রাখছি, আবার তার কাছ থেকে যখন আমি অনেক প্রফেশনাল কাজ এক্সপেক্ট করছি, সেটাও আবার হচ্ছে এক ধরনের, আমি বলবো যে ইউটোপিয়ান একটা চিন্তা। কিন্তু যেটা হয় আমাদের পাবলিক পারসেপশনে, এটা খুব সহজ যে কোনো প্রফেশনকে সমালোচনা করা, যে কোনো প্রফেশনকে পয়েন্ট আউট করা, কিন্তু ওই প্রফেশনের ভেতরকার যে কমপ্লেক্সিটি এবং সেগুলো কিভাবে সলভ করা যায়, এইটা নিয়ে পলিসি কেন্দ্রিক আলাপ আলোচনা যথেষ্ট কম।